গল্প রেটটা একটু কমান। লেখক তারাপদ রায়। শ্রীযুক্ত হরিমোহন চক্রবর্তী একজন ছাপোষা মানুষ। কলকাতায় একটি সরকারি চাকরি করে কোনো রকমে কষ্টে সৃষ্টে সংসার চালান। হরিমোহনবাবু নিজেকে খুব বুদ্ধিমান লোক বলে কখনোই মনে করেন না, এবং সত্যি তিনি হয়তো সচরাচর বাজার চালু চৌকস লোক যেমন সচরাচর দেখা যায় তার মধ্যে পড়েন না। মোটামুটি ধুতি পাঞ্জাবি পরা, উত্তর কলকাতার দুঘরের ফ্ল্যাট বাড়িতে বসবাস করা, নিজের হাতে প্রতিদিন শাক, কাঁচা লঙ্কা, তরকারি, ছোট মাছ বাজার করা নিতান্ত আটপৌরে মানুষ হরিমোহনবাবু। এই ক্ষুদ্র কথিকায় আমরা হরিমোহনবাবুর দেশকাল, অফিস পরিবার, ভূত ভবিষ্যৎ ইত্যাদির মধ্যে মাথা গলাবো না। সেটুকু কাল্পনিক দায়িত্ব পাঠক পাঠিকার উপরেই ন্যস্ত করলাম। তবে আসল গল্পে প্রবেশ করবার আগে খুব বেশি চালাক বা বুদ্ধিমান না হওয়ার জন্যে হরিমোহনবাবুর যে কোনো ক্ষতি হয়নি তার একটা উদাহরণ দেব। জুন মাসের পর থেকে কলকাতার ময়দানে ফুটবল দর্শকদের ভিড়ে অত্যাচারে অফিস ছুটির পর নিয়মিত অফিস যাত্রীদের ট্রামে বাসে চড়ে ঘরে ফেরা অসম্ভব হয়ে ওঠে। হরিমোহনবাবু মোটেই ঠেলাঠেলি ধাক্কাধাক্কি করে বাড়ি ফেরার চেষ্টা করেন না। এদিকে ছুটির পর অফিসে বসে থাকাও তার মোটেই পছন্দ নয়। তিনি একটা বুদ্ধি বার করেছেন। রেড রোড আর মেয়ো রোডের মোড়ে যেখানে মহাত্মা গান্ধীর মূর্তিটা বর্তমানে আছে, সেই মূর্তির পাদদেশে একটা রেলিংয়ে হেলান দিয়ে বিশ্রাম করেন। কখনো 50 পয়সার বাদাম বা ঝালমুড়ি কিনে খান। সেদিনও ওই রেলিংয়ে হেলান দিয়ে বসেছিলেন। দুপুরে অফিসে খুব ঝকমারি গেছে, খুব ক্লান্ত ছিলেন। ময়দানের স্নিগ্ধ বাতাসে কখন যে ঘুমিয়ে পড়েছিলেন। ঘুম ভাঙল হঠাৎ একটা লোকের ঝাঁকুনিতে। ধর্মর করে উঠে হরিমোহনবাবু দেখেন যে তার সামনে উঁচু হয়ে বসে একটা লোক। লোকটার পরনে লাল প্যান্ট, সবুজ গেঞ্জি, গলায় হলুদ রুমাল গিঁট দিয়ে বাঁধা, হাতে একটা পিস্তল, মুখে হিন্দি না উর্দু কি একটা ভাষা। ভাষার দরকার ছিল না, অন্য যে কোনো ব্যক্তি এক মুহূর্তে ধরতে পারবে এই পিস্তলধারী একজন ডাকাত, চলতি ভাষায় ছিনতাইকারী। সে হরিমোহনবাবুকে ঘড়ি, আংটি, পকেটের মানি ব্যাগ ইত্যাদি দিয়ে দেওয়ার জন্য ভয় দেখাচ্ছে। বলা বাহুল্য, হরিমোহনবাবু ভিন্ন অন্য যে কোনো ব্যক্তি হলেই প্রাণ ভয়ে সঙ্গে সঙ্গে ঘড়ি, আংটি, টাকা লোকটার হাতে তুলে দিয়ে বড় রাস্তার দিকে চোঁচা দৌড় দিত। কিন্তু আমরা আগেই বলেছি হরিমোহনবাবু তেমন বুদ্ধিমান লোক নন। ঘুম চোখে তার মনে হলো লোকটির চেষ্টা বোধহয় তার কাছে রিভলভারটি বিক্রি করার, তাই চোখের সামনে এই অস্ত্রটা নাচাচ্ছে। হরিমোহনবাবুর ঘুণাক্ষরেও মনে হলো না যে লোকটা ভয় দেখিয়ে ছিনতাই করার জন্যে রিভলভারটা তাক করছে। ছিনতাইকারী যত রিভলভার নাচায়, হরিমোহনবাবু তত বলেন, হাম গভর্নমেন্ট সার্ভেন্ট হায়, বেআইনি আগ্নেয়াস্ত্র হামকো নেহি লাগেগা। পিস্তলধারী রিভলভার নাচাতে নাচাতে হাতে ব্যথা হয়ে গেল। কিন্তু হরিমোহনবাবু যেভাবে তার হরিঘোষ স্ট্রিটের একতলার ফ্ল্যাটের জানলা দিয়ে হাত নেড়ে দৈনিক অসংখ্য ফিরিওয়ালাকে বিদায় করেন নেহি লাগেগা বলে, ঠিক সেই একই ভঙ্গিতে উদ্যত পিস্তলের 6 ইঞ্চি দূরে হাত তুলে মানা করতে লাগলেন নেহি লাগেগা বলে। মিনিট 10 পরে হতভম্ব ক্লান্ত পিস্তলধারী দুঃশালা বলে রণে ভঙ্গ দিল। হরিমোহনবাবু ধীরে সুস্থে উঠে শ্যামবাজারের ট্রামের দিকে এগোলেন। শুধু একবার ভাবলেন, কি দিনকাল পড়েছে রে বাবা, জিনিস না কিনলে শালা বলে গালাগাল দিচ্ছে। হরিমোহন চক্রবর্তী মহাশয়কে নিয়ে আমাদের গল্প, সে কিন্তু এখানে নয়, এর থেকে আর একটু পরে, ঠিকঠাক বলা উচিত 4 মাস পরে। চক্রবর্তী মশাইয়ের ছোট বোন থাকেন রাঁচিতে, পাগলাগারদে নয়,
সেখানে তার বিয়ে হয়েছে কয়লা কোম্পানির এক ইঞ্জিনিয়ারের সঙ্গে। হরিমোহনবাবুই বোনটির বিয়ে দিয়েছেন, তার ছেলের অন্নপ্রাশন। মামা হিসেবে হরিমোহনবাবুর উপস্থিতি আবশ্যক, কারণ মুখে ভাত তাঁকেই করাতে হবে। কলকাতা রাঁচির দূরপাল্লার সরকারি বাসে একটা টিকিট কেটে হরিমোহনবাবু অন্নপ্রাশনের ঠিক 2 দিন আগে উঠে বসলেন। চমৎকার যাচ্ছিল বাসটা। হরিমোহনবাবু সামনের দিকে সিট পেয়েছিলেন, বিশেষ ঝাঁকুনি লাগছিল না। সিটে গা এলিয়ে দিয়ে চমৎকার আরামেই যাচ্ছিলেন তিনি। তখন অনেক রাত, বাংলা বিহার সীমান্ত এলাকা প্রায় আধ ঘন্টা আগে পেরিয়ে গেছে বাস। আধা জঙ্গলি এলাকা দিয়ে দ্রুত গতি ছুটে চলেছে সরকারি দূরপাল্লার বাস। আধো জাগরণ আধো তন্দ্রার মধ্যে কিছুটা চেনা স্বপ্নের মতো কি যেন মনে হলো হরিমোহনবাবুর। সেই লাল প্যান্ট, সবুজ গেঞ্জি, হলুদ রুমাল, হাতে পিস্তল, 4 মাস আগে ময়দানে দেখা লোকটির বাসের মাঝখানে দাঁড়িয়ে রয়েছে, আর এদিকে ওদিকে সিটের 5-7 জন ব্যক্তি উঠে এসছে, তাদের হাতেও পিস্তল অথবা ছোরা। এতক্ষণে এরা যাত্রী সেজে সকলের সঙ্গে বসেছিল, এইবার ডাকাত সেজে উঠে এসছে। এবার অবশ্য অন্য সকলের সঙ্গে হরিমোহনবাবুও বুঝতে পারলেন এরা সব ডাকাত। তবু তিনি একটু ভরসা পেলেন ময়দানের সেই চেনা ছিনতাইকারীকে দেখে। ইতিমধ্যে বাসের ভিতরে পুরোদস্তুর ছিনতাই শুরু হয়ে গেছে। সবুজ গেঞ্জি প্যান্ট ময়দানি গুন্ডা, সেই দলের নেতা, সে সামনাসামনি হরিমোহনবাবুর সিটের পাশে এসে দাঁড়ালো। সেই এখন নির্দেশ দিচ্ছে। একজন ডাকাত পিছনের সিট থেকে শুরু করে, আরেকজন সামনের সিট থেকে শুরু করে তোলা তুলছে। তাদের লক্ষ্য হলো শুধু ঘড়ি, টাকা আর সোনা। এছাড়া অন্য কিছু নিয়ে ভার বাড়াতে কে চায়? কিন্তু দূরপাল্লার বাসে সোনা অতি মহার্ঘ। কেউ, এমনকি নতুন বউ পর্যন্ত, সোনা গায়ে সব ডাকাতির বাসে ওঠে না। হরিমোহনবাবুর স্ত্রীও আসার সময়ে বুদ্ধি করে বাঁ হাতের মধ্যমা থেকে বিয়ের আংটি খুলে রেখেছেন। হরিমোহনবাবুর সঙ্গে একটা পুরনো ঘড়ি, পকেটে 87 টাকা আর ভাগ্নের জন্যে রূপোর থালা চামচ। সব বাসের ছাদে সুটকেসের মধ্যে রয়েছে। ইতিমধ্যে যে ঘটনাবলী বাসের মধ্যে শুরু হয়েছে সে শুধু রোমহর্ষক নয়, চিন্তা উদ্দীপক। সামনের আর পিছনের সিটের দিক থেকে 2 ডাকাত ছিনতাই করতে করতে এগিয়ে যাচ্ছে। আর সেই ময়দানি পিস্তলধারী যে দলের সর্দার, সে প্রকৃতই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। গুরুত্বপূর্ণ ভূমিকা 2 ভাবে: 1 ঘড়ির দিক দিয়ে, 2 টাকার দিক দিয়ে। টাকা আর ঘড়ির কথাটা একসঙ্গেই বলি। সিট নম্বর ধরে ধরে সামনের আর পিছনের দিক থেকে ছিনতাইকারীরা এক একজন যাত্রীর কাছে যাচ্ছে এবং যাত্রীদের হাতের ঘড়ি থাকলে সময় কত জানতে চাইছে। সময়টা মোটা দাগে বললে চলবে না, 2 কিংবা 2:15 এরকম বললে সঙ্গে সঙ্গে ছোড়ার বাট দিয়ে মাথায় ঠুকে দিচ্ছে হতভাগ্য যাত্রীর। চাপা গলায় হিস হিস করে উঠছে, কি টাইম বলো? ঠিক টাইম মানে 2:13:12 অথবা 2:07:50। সে যাই হোক, একেবারে কাঁটায় কাঁটায় বলতে হবে। সময় জানার সঙ্গে সঙ্গে ছিনতাইকারীটি রিলে করে দিচ্ছে ঠিক সময়টা সেই ময়দানি সর্দারের কাছে। সে খাতা পেন্সিল নিয়ে হরিমোহনবাবুর সিটের পাশে বাসের রডে হেলান দিয়ে দাঁড়িয়ে রয়েছে। তারপরে কত টাকা পাওয়া গেল যাত্রীটির কাছ থেকে সেটাও জানানো হচ্ছে তাকে। ব্যাপারটা এইরকম: 7 নম্বর সিট, 2:14:30, 27 টাকা, সোনা নেই। সিটের পাশের ডাকাত চেঁচিয়ে জানালো, সর্দার। নিজের ঘড়ির দিকে তাকিয়ে সময়টা প্রথমে দেখলো, তারপরে বলল, ঘড়ি নেই লাগেগা। কিন্তু টাকার ব্যাপারে কিছু না বলে
টাকার অঙ্কটা সিট নম্বরের পাশে নোট করে নিল। হরিমোহন বাবু একটু অবাক হয়ে গেলেন ঘড়ির ব্যাপারটা দেখে। টাইম দেখে সর্দার কোনো কোনো ঘড়ি ছেড়ে দিচ্ছে, আবার কোনো কোনো ঘড়ি নিয়ে নিতে বলছে। সরল প্রকৃতির হরিমোহন বাবু স্থান কাল পাত্র বিস্মৃত হয়ে নিতান্তই কৌতূহলবশত ছিনতাই সর্দারকে জিজ্ঞাসা করলেন, সব ঘড়ি কেন নেহি লাগেগা? কেউ নেই লেগা? লাল প্যান্ট, সবুজ গেঞ্জি, হলুদ রুমাল সর্দার একবার হিমশীতল দৃষ্টিতে হরিমোহন বাবুর দিকে তাকালো। তারপর কিছুক্ষণ চুপ করে থেকে কি ভেবে বুঝিয়ে বলল যে পুরনো ঘড়ি ভালো না হলে আজকাল কেউ কিনতে চায় না। নতুন ইলেকট্রনিক ঘড়ি 25-30 টাকাতেই পাওয়া যাচ্ছে, তাই খুব ভালো না হলে পুরনো ঘড়ি নিয়ে বোঝা বাড়িয়ে লাভ নেই, এর খদ্দের পাওয়া যাবে না। টাইম মিলিয়ে जो ঘড়ি রাইট টাইম দেতা হয় শুধু সেই ঘড়িগুলোই কেড়ে নেওয়া হচ্ছে। হরিমোহন বাবু দ্রুত সর্দারের হাতের ঘড়ির সঙ্গে নিজের ঘড়ি মিলিয়ে দেখলেন, প্রায় কাঁটায় কাঁটায় মিল রয়েছে। সর্বনাশ! কিন্তু ঘড়িটা তো একটু সাহস করলেই রক্ষা করা যায়। একটু সাহস করলেন হরিমোহন বাবু। সর্দারটি যেই অন্য এক যাত্রীর অর্থের পরিমাণ নোট করছে, হরিমোহন বাবু ঘড়ির চাবি খুলে ঘড়িটা আধ ঘন্টা ফাস্ট করে দিলেন। বুকটা একটু দূর দূর করছিল, কিন্তু সর্দার কিংবা অন্য ডাকাতরা কেউ দেখতে পায়নি। ফলে সামনের দিকে লুট আহরণকারী যখন হরিমোহন বাবুর সিটে এসে পৌঁছলো, তখন শুধু 87 টাকার উপর দিয়ে গেল। রাঁচিতে বোনের কাছ থেকে ফেরার ভাড়াটা নিতে হবে এই ভেবে একটু অস্বস্তি হলেও তিনি অল্পের উপর দিয়ে হলো এই ভেবে মনে মনে ভগবানকে ধন্যবাদ জানালেন। কিন্তু এরপরে আরও বিস্ময়ের ব্যাপার, হরিমোহন বাবু আর বাসের অন্যান্য যাত্রীদের জন্যে অপেক্ষা করছিল। টাকা পয়সা ঘড়ি সব সংগ্রহ হয়ে গেলে সর্দার খুব অভিনিবেশ সহকারে একটা লম্বা যোগ করলো। 2733 টাকা, আর সঠিক টাইমওয়ালা ঘড়ি মিলেছে মাত্র 2টি। হরিমোহনবাবু দেখলেন সেই ঘড়ি দুটির পাশে 2x50 অর্থাৎ 100 টাকা হিসেবে ধরা হলো। একেবারে পাকা হিসেব। এইভাবে লেখা হলো যে 2x50 = 100। সুতরাং যোগ দিয়ে মোট 2833। টাকার পরিমাণ দেখে প্রচুর ভ্রুকুঞ্চন আর জিভ দিয়ে চুকচুক করলো সর্দার আর তার সাকরেদরা। তারপর কিছুক্ষণ থম মেরে থেকে সর্দার তার সাকরেদদের বলল, টাকা ঘড়ি যার যার তাদের ফেরত দিয়ে দিতে। ঘটনার এই বিবর্তনে হরিমোহনবাবু সমেত সবাই অবাক। সর্দার চেঁচিয়ে বলল, সামনে পুলিশ ফাঁড়িতে বাসে দারোগা উঠবে, তাকে সাচ বাত বলবেন ডাকাতি হয়নি। একটু দূরে রাস্তার পাশে একটা ছোট শহরের রাস্তার আলো জ্বলছে, পাশেই পুলিশ ফাঁড়ি। ডাকাতরা ফাঁড়ি আসার অল্প আগে বাস থামিয়ে নেমে গেল। নামার আগে হরিমোহনবাবু সেই লাল প্যান্ট সর্দারকে জিজ্ঞাসা করে জানতে চেয়েছিলেন তাদের এত বদান্যতার বা উদারতার কারণটা কি। লাল প্যান্ট সবুজ গেঞ্জি হলুদ রুমাল ডাকাত সর্দার বাস থেকে নামতে নামতে যা বলল তার সারমর্ম হলো এই যে প্রত্যেক বাস ডাকাতিতে দারোগাবাবুকে দিতে হয় 3000 টাকা। সুতরাং 2833 টাকা নিয়ে 3000 টাকা দিলে 163 টাকা লস করার চেয়ে ডাকাতি ক্যান্সেল করলে লাভ, তাই এই ডাকাতিটা ক্যান্সেল করে দিল। ঠিক ফাঁড়ির সামনে বাসটা দাঁড়ালো। স্থূলদর শ্লথগতি দারোগাবাবু বাসে উঠলেন। তিনি কিছু প্রশ্ন করার আগেই তাকে হরিমোহনবাবু জানিয়ে দিলেন, হ্যাঁ, ডাকাত পড়েছিল বাসে,
ডাকাতি হয়েছিল, কিন্তু আপনার বরাদ্দ 3,000 টাকা জোগাড় হয়নি। ফলে ডাকাতরা ডাকাতি ক্যান্সেল করে সবার টাকা ফেরত দিয়ে নেমে গেছে। এই সংবাদ শুনে বিরস বদনে দারোগা সাহেব নেমে গেলেন। কখনো তত বুদ্ধিমান নন শ্রীযুক্ত হরিমোহন চক্রবর্তী। সদ্য চলন্ত বাসের জানলা দিয়ে দারোগাবাবুর দিকে তাকিয়ে একটা পরামর্শ দিলেন। দিনকাল ভালো যাচ্ছে না স্যার, রেটটা একটু কমান।